হ্যালো বন্ধুরা, আমি অর্পণ স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের টপ 25টি জিকে কমপ্লিট করব। যে সমস্ত বন্ধুদের 14ই আগস্ট পরীক্ষা রয়েছে তারা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে এইখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি যদিও খুব অল্প সংখ্যক ভিডিও বানিয়েছি, তবুও আমি বলবো আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিও যদি তোমরা ঠিকঠাক ভাবে দেখে থাকো তাহলে সেই ভিডিও থেকে অন্তত তোমরা 10-15 নাম্বার কমন পাবে। যে সমস্ত বন্ধুরা এখনো আমার ভিডিওগুলো দেখোনি, আমি বলছি তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে রাখছি, সেখানে তোমরা ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আর সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন হলো, ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব ওয়ার হ্যাংড ইন দ্য ইয়ার ড্যাশ। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয় ড্যাশ সালে। এটা সঠিক অ্যান্সার হলো 1931 সালে। 1931 সালের 23শে মার্চ এদেরকে ফাঁসি দেওয়া হয়। সেই জন্য 23শে মার্চ এই দিনটাকে শহীদ দিবস হিসাবে পালন করা হয়। শহীদ দিবস, শহীদ দিবস হিসাবেও পালন করা হয়। আচ্ছা, ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবকে আমরা দেখতে পেয়েছি লাহোর ষড়যন্ত্র মামলায়। লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? লাহোর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1928 সালের 17 ডিসেম্বরের ঘটনা। এই দিনটাতে কি করেছিল এই তিনজন, ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব, জন স্যান্ডার্স বলে একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিল। জন স্যান্ডার্স, জন স্যান্ডার্সকে এই তিনজনে মিলে গুলি করে হত্যা করেছিল। এই অভিযোগে লাহোর ষড়যন্ত্র মামলার শুনানিতে এদেরকে ফাঁসি ঘোষণা করা হয়, আর সেই জন্য এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল 1931 সালের 23শে মার্চ। আচ্ছা, ভগৎ সিং সম্পর্কে আমরা আরো বেশ কিছু তথ্য আমরা জেনে নেব। ভগৎ সিং কোন দলের সাথে যুক্ত ছিল? ভগৎ সিং যুক্ত ছিল হচ্ছে হিন্দুস্তান হিন্দুস্তান সোশ্যালিস্ট সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে HSRA। ভগৎ সিং এই রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। আচ্ছা, ভগৎ সিং এর একটা বিখ্যাত স্লোগান রয়েছে, সেই স্লোগানটার নাম আমরা সবাই জানি। স্লোগানটার নাম হচ্ছে ইনকলাব জিন্দাবাদ। কি স্লোগান? ইনকলাব জিন্দাবাদ, যার অর্থ হচ্ছে বিপ্লবী দীর্ঘজীবী হও। যদিও এই স্লোগানটা সর্বপ্রথম বলেছিল হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, এই স্লোগানটা সর্বপ্রথম বলেছিল হচ্ছে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি সর্বপ্রথম বলেছিল হচ্ছে মোহাম্মদ ইকবাল। আর ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা তুলেছিল 1929 সালে 8ই এপ্রিল। 8ই এপ্রিল এই দিনে একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল। এই ভগৎ সিং আর এর সঙ্গী ছিল, ভগৎ সিং এর সঙ্গী ছিল হচ্ছে কে? বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং এর সঙ্গী ছিল হচ্ছে বটুকেশ্বর দত্ত। এই দুজনে মিলে কি করেছিল? দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল। জনস্বার্থ বিরোধী একটা বিল পাশ হচ্ছিল, সেই বিলের বিরোধিতা করতে গিয়ে এই দুইজন কেন্দ্রীয় আইনসভায় কি করেছিল? বোমা নিক্ষেপ করেছিল। কত সালে? 1929 সালের 8ই এপ্রিল। আর এই বোমা নিক্ষেপ করার পর এই দুইজন এই স্লোগানটি তুলেছিল, ইনকলাব জিন্দাবাদ। ঠিক আছে, ভগৎ সিং সম্পর্কে আর দুই একটা পয়েন্ট আমরা এখান থেকে দেখে নেবো, এরপরে আমরা পরের কোশ্চেনে যাব। ভগৎ সিং একটা বিখ্যাত বই লিখেছিল, সেই বইটার নাম হচ্ছে হোয়াই আই এম অ্যান এথিস্ট। হোয়াই আই এম অ্যান এথিস্ট, এই কটা পয়েন্ট মনে রাখো তাহলেই হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা চলে যাব। এর পরের কোশ্চেন হলো, ক্যান্টন টাওয়ার ইজ লোকেটেড ইন। ক্যান্টন টাওয়ার কোথায় অবস্থিত? এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, চীনে অবস্থিত। যদি বলা হয় আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে ফ্রান্স, ফ্রান্সে অবস্থিত।
হু সিগনেচার ইজ অন দ্য 1 রুপি নোট। 1 টাকার নোটে কার সই থাকে? এটা সঠিক অ্যান্সার হলো অপশন বি, ফাইন্যান্স সেক্রেটারি, অর্থ সচিব। ঠিক আছে। আর বর্তমান অর্থ সচিব রয়েছে হচ্ছে কে? অজয় শেঠ। বর্তমান অর্থ সচিব রয়েছে হচ্ছে অজয় শেঠ। অজয় শেঠ বর্তমান অর্থ সচিব হচ্ছে অজয় শেঠ। আর যদি বলা হয় বর্তমান আরবিআই এর গভর্নর কে? বর্তমান আরবিআই এর গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা হচ্ছে আরবিআই এর বর্তমান গভর্নর। ইনি হচ্ছে 26তম গভর্নর। ঠিক আছে। 26তম গভর্নর হচ্ছে আরবিআই এর সঞ্জয় মালহোত্রা। আর ফাইন্যান্স সেক্রেটারিকে অজয় শেঠ। আর আমরা তো জানি ফাইন্যান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন, আমরা সবাই জানি। আচ্ছা, এরপরের কোশ্চেনে কি আছে? অডিও হেডফোনস ওয়াজ ইনভেন্টেড বাই ড্যাশ ইন 1910। অডিও হেডফোন আবিষ্কার করেন ড্যাশ 1910 সালে। অডিও হেডফোন কে আবিষ্কার করে? অডিও হেডফোন আবিষ্কার করে হচ্ছে ন্যাথানিয়েল বল্ডউইন। অপশন সি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ন্যাথানিয়েল বল্ডউইন। অডিও হেডফোন, আমরা যে হেডফোন কানে ইউজ করি সেই হেডফোন আবিষ্কার করেন নাথানিয়েল বল্ডউইন। আর ডেভিড হিউজ, যদি বলা হয় ডেভিড হিউজ কি আবিষ্কার করেছিল? ডেভিড হিউজ আবিষ্কার করেছিল হচ্ছে মাইক্রোফোন। আর মার্কনি কি আবিষ্কার করেছিল? মার্কনি আবিষ্কার করেছিল হচ্ছে রেডিও। ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে? প্রসেস অফ সেপারেটিং হাইড্রোজেন ফ্রম ওয়াটার ইজ নোন অ্যাজ ড্যাশ। জল থেকে হাইড্রোজেন পৃথক করার প্রক্রিয়াটাকে ড্যাশ বলা হয়। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে, এখানে অপশন গুলো ঠিকঠাকভাবে দেওয়া নেই। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ইলেকট্রোলাইসিস, যাকে বাংলায় বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে। জল থেকে হাইড্রোজেন পৃথক করার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম সাউন্ড হুইচ ক্যান বি টলারেটেড বাই আওয়ার হিউম্যান এয়ার। আমাদের মানুষের কান সর্বোচ্চ কত শব্দ সহ্য করতে পারে? এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, 120 ডেসিবেল শব্দ। আচ্ছা, ডেসিবেল হচ্ছে শব্দের এসআই ইউনিট। শব্দের এসআই ইউনিট হচ্ছে ডেসিবেল। আর যদি বলা হয় ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির ইউনিট কি হবে? যাকে বাংলায় বলা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, যাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচ জেড। আচ্ছা, এবার যদি বলা হয় যে 1 হার্জ সমান কত? 1 হার্জ সমান সমান হচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড। আর 1000 হার্জে হয় হচ্ছে 1 কিলো হার্জ। 1000 হার্জে হয় হচ্ছে 1 কিলো হার্জ। এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে ছোট্ট শিশু, যে সমস্ত শিশুরা 5 বছরের নিচে যাদের এজ আছে, তারা 2 কিলো হার্জ এর শব্দ শুনতে পারে, যেটা সাধারণ মানুষ কিন্তু শুনতে পায় না। 5 বছরের নিচে ছোট্ট শিশু অথবা কুকুর, ডগ, এরা 2 কিলো হার্জের শব্দ শুনতে পারে। সাধারণ মানুষ আর কোন কোন শব্দ শুনতে পায় না? শব্দোত্তর শব্দ, শব্দোত্তর শব্দ, যেটাকে ইংরেজিতে বলছে আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ড বা শব্দোত্তর শব্দ কাকে বলা হয়? যে শব্দগুলোর কম্পাঙ্ক 20,000-এরও বেশি। ঠিক আছে, এরও বেশি। যে সমস্ত বস্তুর কম্পাঙ্ক 20,000-এরও বেশি, সেই সমস্ত বস্তুর শব্দ আমরা শুনতে পাই না, সেই ধরনের শব্দকে বলা হয় হচ্ছে শব্দোত্তর শব্দ। আচ্ছা, এই ধরনের শব্দ কারা শুনতে পায় তাহলে? এই ধরনের শব্দ শুনতে পায় বাদুড়, পেঁচা, ঠিক আছে, ডলফিন, তিমি। ঠিক আছে, এরা এই 20,000-এরও বেশি কম্পাঙ্কের শব্দ এরা শুনতে পায়, মানে শব্দোত্তর শব্দ শুনতে পায়। কারা কারা? বাদুড় বললাম, পেঁচা, ডলফিন, তিমি। ঠিক আছে, এরা শব্দোত্তর শব্দ শুনতে পায়, কিন্তু মানুষ কিন্তু শুনতে পায় না। 20,000-এর কম যদি কম্পাঙ্ক হয় তাহলেই মানুষ শুনতে পাবে। আর কোন শব্দ শুনতে পায় না? আর শুনতে পায় না হচ্ছে শব্দোত্তর শব্দ। একটা বললাম শব্দোত্তর শব্দ,
আর একটা হচ্ছে শব্দেত্তর শব্দ। শব্দেত্তর শব্দ, যেটাকে ইংরেজিতে বলছে হচ্ছে ইনফ্রাসনিক ইনফ্রাসনিক সাউন্ড। এই ইনফ্রাসনিক সাউন্ড বা শব্দোত্তর শব্দ কাকে বলছে? যার কম্পাঙ্ক হচ্ছে 20 হার্জের এর কম। কোনো বস্তুর কম্পাঙ্ক যদি 20 হার্জের কম হয় তাহলে সেই শব্দ আমরা শুনতে পাবো না, মানুষ শুনতে পায় না। কারা শুনতে পায়? কে শুনতে পায়? হাতি। হাতি শুনতে পায়। ঠিক আছে, এই 20 হার্জের কম শব্দ হাতি শুনতে পায়। তাহলে বোঝা গেল এই হচ্ছে শব্দ সম্পর্কে কিছু পয়েন্ট, এগুলো সব মনে রেখো। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমরা চলে যাব। ফর হাউ মেনি মান্থস ইজ আ চেক ভ্যালিড ফ্রম দ্য ডেট অফ ইস্যু? একটি চেক ইস্যুর তারিখ থেকে কত মাসের জন্য বৈধ থাকে? কি হবে এটা সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 3 মাস। একটা চেকের তারিখ 3 মাস পর্যন্ত বৈধ থাকে। ঠিক আছে, চেকটা যেদিন ইস্যু হবে সেই ইস্যু ডেট থেকে 3 মাস পর্যন্ত বৈধ থাকে। 3 মাস পরে সেটা অকেজো হয়ে যায়। রুপি সাইন ইজ এ, রুপির চিহ্ন, এই যে রুপির যে চিহ্নটা দেওয়া রয়েছে এটা কোন অক্ষরে লেখা রয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে, খুব ভালো কোশ্চেন, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কম্বিনেশন অফ রোমান অ্যান্ড দেবনাগরী লেটার্স। রোমান ও দেবনাগরী অক্ষরের সংমিশ্রণ। এই রুপি সাইনটা নেওয়া হয়েছে 15ই জুলাই 2010 সালে। 2010 সালে 15ই জুলাই এই রুপি সাইনটা আমাদের সরকার গ্রহণ করেছে। আর এই যে যে চিহ্নটা, রুপি সাইনের যে চিহ্নটা, একজন বিশেষ ব্যক্তি এই সাইনটা তৈরি করেছে। ওনার নাম হচ্ছে কি? এটাও পরীক্ষায় আসতে পারে, উদয় কুমার। ঠিক আছে, মনে রাখবে 15ই জুলাই 2010 সালে রুপি সাইন গৃহীত হয়েছে আর উদয় কুমার এই সাইনটা তৈরি করেছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দ্য গ্লোবাল হেডকোয়ার্টার্স ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি ইজ লোকেটেড ইন? আন্তর্জাতিক মহাকাশ বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় অবস্থিত। কি হবে এটা সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ফ্রান্সে অবস্থিত। মনে রাখবে আন্তর্জাতিক মহাকাশ বিশ্ববিদ্যালয় এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। ঠিক আছে। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর দেয়ার অন ল্যাঙ্গুয়েজ প্যানেল অফ ইন্ডিয়ান কারেন্সি নোট? ভারতীয় নোটের ভাষা প্যানেলে কয়টি ভাষা আছে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 15টি ভাষা রয়েছে। ঠিক আছে, কটি ভাষা? টোটাল 15টি ভাষা। ফাইটোলজি ইজ দ্য স্টাডি অফ? ফাইটোলজি হলো ড্যাশের অধ্যয়ন। কি হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, প্লান্ট। উদ্ভিদ বিষয়ক অধ্যয়নকে বলা হয় হচ্ছে ফাইটোলজি। আর প্রাণী বিষয়ক অধ্যয়নকে বলা হয় কি? বলা হয় জুওলজি। আর যদি বলা হয় প্লান্ট এন্ড অ্যানিমাল বিষয়ক, উদ্ভিদ এবং প্রাণী বিষয়ক অধ্যয়নকে বলা হয় বায়োলজি। ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেনে কি আছে? মাইক্রোসফট অফিস ইজ এ? মাইক্রোসফট অফিস হলো একটি ড্যাশ। কি হবে? মাইক্রোসফট অফিস হচ্ছে একটা সফটওয়্যার। মাইক্রোসফট অফিস হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম, যেরকম ওয়ার্ডের কাজকর্ম করি, এক্সেলের কাজকর্ম করি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সফটওয়্যার। এরপরের কোশ্চেনে কি আছে? হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন দ্য ফিফা মেন্স ওয়ার্ল্ড র্যাঙ্কিং? খুব ভালো কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। এবারে পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি দিচ্ছে, অন্তত 5 থেকে 10খানা কোশ্চেন নাকি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে। আর এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় খুব বেশি থাকছে। তো কি হবে এটা সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, 127তম স্থানে রয়েছে হচ্ছে ফিফা র্যাঙ্কিং এ। ভারতের স্থান ফিফা র্যাঙ্কিং এ কত? 127। আর যদি বলা হয় ফার্স্ট র্যাঙ্কিং এ কে আছে? ফার্স্ট র্যাঙ্কিং এ রয়েছে হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর সেকেন্ড র্যাঙ্কিং এ রয়েছে কে? সেকেন্ড র্যাঙ্কিং এ রয়েছে স্পেন। আর থার্ড র্যাঙ্কিং এ রয়েছে কে? থার্ড র্যাঙ্কিং এ রয়েছে ফ্রান্স। ঠিক আছে, এগুলো মনে রাখবে। আচ্ছা, এবার এখান থেকে ফিফা সম্পর্কে বেশ কিছু পয়েন্ট আমরা মনে রাখবো। ফিফার ফুল ফর্ম কি? ফিফার ফুল ফর্ম হচ্ছে ফিফা ফিফার ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ইন্টার ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশন। এই ফিফার ফুল ফর্ম কি বললাম? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। আর এর ফাউন্ডার কে, এর প্রতিষ্ঠাতা কে? এর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা বলতে পারো রবার্ট গুয়েরিন। কি নাম বললাম? রবার্ট গুয়েরিন। প্রতিষ্ঠাতা হচ্ছে কে? রবার্ট গুয়েরিন। আর কত সালে এটা প্রতিষ্ঠিত হয়? এটা এস্টাবলিশড হয় হচ্ছে কত সালে? 1904 সালে রবার্ট গুয়েরিন এটা প্রতিষ্ঠা করে। আচ্ছা, প্রতিষ্ঠা কোথায় করেছিল এটা? এটা হচ্ছে ফ্রান্সে প্রতিষ্ঠা করেছিল, ফ্রান্স। আচ্ছা, আর যদি বলা হয় ফিফার হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে, এটা পরীক্ষায় আসে, ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিকে অবস্থিত। জুরিক। জুরিক কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। ঠিক আছে, ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জুরিক, সুইজারল্যান্ডে অবস্থিত। আচ্ছা, আর বর্তমান ফিফার প্রেসিডেন্ট কে? ফিফা প্রেসিডেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। ফিফা প্রেসিডেন্ট। ফিফার প্রেসিডেন্ট হচ্ছে জিয়ান্নি ইনফ্যান্টিনো। কি নাম বললাম? জিয়ান্নি ইনফ্যান্টিনো। ফিফার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জিয়ান্নি ইনফ্যান্টিনো, মনে রাখবে। আর ফিফা সম্পর্কে আর দুই একটা পয়েন্ট আমরা একটু মনে রাখবো। ফিফা প্রথম খেলা হয়েছিল কত সালে? ফার্স্ট ফার্স্ট ফিফা হয়েছিল কত সালে? 1930 সালে। কার কার ভিতরে এই খেলাটা হয়েছিল? উরুগুয়ে আর আর্জেন্টিনা। উরুগুয়ে অ্যান্ড আর্জেন্টিনা। জিতেছিল কে? জিতেছিল হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ে জিতে গেছিল, আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে জিতে গেছিল। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে জানাও উরুগুয়ের ক্যাপিটাল কি? উরুগুয়ের রাজধানী এর নাম কি? উরুগুয়ের রাজধানীর নাম কি? এটা কমেন্ট সেকশনে তোমরা জানো। এরপরে কোশ্চেন আমরা চলে যাব। এরপরে কোশ্চেন হচ্ছে দ্য ফেমাস নেকচান্স রকস গার্ডেন লোকেটেড ইন। বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন অবস্থিত কোথায়? অবস্থিত নেকচাঁদ রক গার্ডেন, এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, চণ্ডীগড়ে অবস্থিত। ঠিক আছে। সিমলা এগ্রিমেন্ট 1972 between India and Pakistan was signed in। 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। কোথায় স্বাক্ষরিত হয়? কি হবে সঠিক অ্যান্সার? অপশন এ, বার্নেস ফোর্ট। আর এই সিমলা চুক্তিটা হয়েছিল ইন্দিরা গান্ধী আর জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের প্রেসিডেন্ট। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল জুলফিকার আলী ভুট্টো, আর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। এই দুইজনে মিলে সিমলা চুক্তি সিমলা চুক্তিতে অংশগ্রহণ করেছিল 1972 সালে। এই চুক্তিতে কি হয়েছিল? যে ভারত আর পাকিস্তানের ভিতরে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে যাতে কোনো রকমের আর কোনো অশান্তি না হয়, ঠিক আছে, তাই নিয়ে এই চুক্তিটা হয়েছিল। এরপরে কোশ্চেনে কি আছে? এরপরে কোশ্চেনে মহারত্ন রেফার্স টু আ গ্রুপ অফ। মহারত্ন বলতে বোঝায় কি হবে? সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, কেন্দ্রীয় সরকারি খাতের উদ্যোগ। মহারত্ন বলতে বোঝায় হচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজকে বোঝায়। ঠিক আছে, সিপিএসপি, এটাকে সংক্ষেপে বলছে হচ্ছে সিপিএসপি। বর্তমানে ভারতে মোট 14টি মহারত্ন সংস্থা রয়েছে। কটি? 14টি মহারত্ন সংস্থা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, মহারত্ন সংস্থা কাকে বলছে? যার অ্যানুয়াল টার্ন ওভার থাকে কত? 25,000 কোটি। 25,000 কোটি যার অ্যানুয়াল টার্ন ওভার থাকে, সেই সমস্ত সংস্থাকে বলা হয় হচ্ছে মহারত্ন সংস্থা। ঠিক আছে। আচ্ছা, আর যদি বলা হয় বর্তমানে ভারতে মোট কতগুলো মিনিরত্ন আছে? মিনিরত্ন আছে, তাহলে বলবে 74টি। ঠিক আছে, মহারত্ন আছে 14টি আর মিনিরত্ন আছে 74টি। আর নবরত্ন যদি বলা হয়, নবরত্ন কতগুলো আছে? নবরত্ন নবরত্ন আছে টোটাল 26টি।
এই পয়েন্টগুলো মনে রাখবে। মরত্ন আছে 14টি, মিনি রত্ন আছে হচ্ছে 74টি, আর নবরত্ন আছে হচ্ছে 26টি। ঠিক আছে। আচ্ছা, হোয়েন কমনওয়েলথ গেমস ওয়ার হেল্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, ভারতে প্রথমবার কমনওয়েলথ গেমস কখন অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 2010 সালে। 2010 সালে কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে ভারতে প্রথম 2010 সালে কমনওয়েলথ গেমস হয়েছিল। On November 19, 2024, the latest communication satellite launched by India is 19 নভেম্বর 2024 সালে ভারত কর্তৃক উৎক্ষেপিত নবীনতম যোগাযোগ উপগ্রহটি হলো, কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে GSAT-N2। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সেরই বলতে পারো এই কোশ্চেনটা। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, GSAT-N2 হচ্ছে ভারতের নবীনতম স্যাটেলাইট, যেটা কোথা থেকে উৎক্ষেপিত করা হয়েছিল? এটা উৎক্ষেপিত করা হয়েছিল কেপ ক্যানাভেরা, যেটা কোথায় অবস্থিত? ইউএসএ, আমেরিকায় অবস্থিত। আর এটা লঞ্চ ভেহিকেলের নাম কি? এটা লঞ্চ ভেহিকেল, এর ভেহিকেল হচ্ছে স্পেস এক্স। স্পেস এক্স, স্পেস এক্স এটা হচ্ছে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে করা হয়েছিল, উৎক্ষেপণ করা হয়েছিল। ফ্যালকন 9 রকেট। ঠিক আছে, আর স্পেস এক্স এর মালিককে? স্পেস এক্স এর মালিক হচ্ছে এলন মাস্ক। পরীক্ষায় আসতে পারে, স্পেস এক্স এর মালিক হচ্ছে এলন মাস্ক। আচ্ছা, আর এই যে GSAT-N2 এর ভ্যালিডিটি কতদিন? এর ভ্যালিডিটি হচ্ছে 14 বছর। এর ভ্যালিডিটি হচ্ছে 14 বছর। এই কটা পয়েন্ট একটু মনে রেখো বন্ধুরা। ঠিক আছে, চলে যাব এর পরের কোশ্চেনে। কেমোথেরাপি ইজ ইউজড ফর ট্রিটমেন্ট অফ ড্যাশ, কেমোথেরাপি ড্যাশের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আমরা সবাই জানি এর অ্যান্সার কি হবে? ট্রিটমেন্ট ফর ক্যান্সার। তোমরা কমেন্ট সেকশনে জানাও ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়। গুড গভর্নেন্স ডে ইজ অবজার্ভড অন দ্য বার্থডে অফ ইন্ডিয়ান্স ফার্মার প্রাইম মিনিস্টার ড্যাশ, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড্যাশ এর জন্মদিনে সুশাসন দিবস পালন করা হয়, কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, ওই দিনটাতে আমরা গুড গভর্নেন্স ডে পালন করি। সেদিনটা কবে? সেদিনটা হচ্ছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর হচ্ছে গুড গভর্নেন্স ডে। হুইচ ফাংশন কি ইজ ইউজড ফর ওপেনিং হেল্প ইন উইন্ডোজ কিবোর্ড, উইন্ডোজ কিবোর্ডে ওপেনিং হেল্পের জন্য কোন ফাংশন কি ব্যবহার করা হয়? এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, F1। এই যে সব ফাংশন কিগুলো তোমরা এগুলো সব নোট করে রাখো, যে F1 এর মাধ্যমে আমরা কি বললাম? F1 এর মাধ্যমে হচ্ছে ওপেনিং হেল্প, আর F2 এর মাধ্যমে কি কি হয়, F3 কি কি হয়, এগুলো সব নোট করে রাখো বন্ধুরা। তোমাদের যদি ফ্রি পিডিএফ এর প্রয়োজন হয়, তাহলে আমি বলবো আমার চ্যানেলটাকে সবার প্রথমে সাবস্ক্রাইব করো ফ্রি পিডিএফ এর জন্য। ঠিক আছে, সাবস্ক্রাইব করে তোমরা কমেন্ট সেকশনে সুন্দর একটা কমেন্ট লেখো, তাহলে তোমাদের জিমেলে আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে। হু ওয়াজ ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? এবার এটা সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। যদিও এই পদটা এখন আর নেই ভারতে, সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। আর যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? প্রথম শিক্ষামন্ত্রী ছিল হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, এডুকেশন মিনিস্টার। প্রথম শিক্ষামন্ত্রী ছিল হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আর ডক্টর B.R. আম্বেদকর হচ্ছে আমাদের সংবিধানের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, সংবিধানের প্রতিষ্ঠাতা, সংবিধান প্রতিষ্ঠাতা। আর বাসুদেব বলবন্ত সিং ইনি হচ্ছে ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার, ফার্স্ট ডিফেন্স মিনিস্টার। ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার হচ্ছে বাসুদেব বলবন্ত সিং।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইজ কনসেন্টেড ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইজ কনসেন্টেড উইথ। আন্তর্জাতিক সমুদ্র সংগঠনের জন্য সম্পর্কযুক্ত হলো ড্যাশ। কি হবে এটা সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সি পলিউশন। দ্য নেম অফ ফার্স্ট ব্যাংক এস্টাবলিশড ইন ইন্ডিয়া ওয়াজ। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম ছিল ড্যাশ। সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। আজকে লাস্ট কোশ্চেন বন্ধুরা। লাস্ট কোশ্চেন করার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকম ভিডিও আমি আনতেই থাকবো। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন করি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ন্যাচারাল ব্লিচিং এজেন্টস। নিচের কোনটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি,